Hello students, this is your NKT sir and welcome to another lecture of electrochemistry. আজকের লেকচারে আমরা ডিসকাস করব তড়িৎ রাসায়নিক শ্রেণী বা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ নিয়ে এবং তার সঙ্গে একটা ছোট্ট টপিক, সেটা হচ্ছে যে পরাবর্ত তড়িৎদ্বার সম্পর্কে আমরা একটু জানবো। তো এই দুটো টপিক নিয়ে আজকে আমাদের লেকচার। তো ভিডিও শুরু করার আগে তোমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং লাইক করতে ভুলবে না। আর যারা ইলেকট্রোকেমিস্ট্রি অন্যান্য লেকচারগুলো খুঁজে পাচ্ছ না, তোমাদের সাজেস্ট করব তোমরা প্লেলিস্টে যাও, আমার চ্যানেলে ভিজিট করো এবং সেখানে প্লেলিস্টে যাও। প্লেলিস্টে গিয়ে ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারতে দেখো, ওখানে সব ধীরে ধীরে সাজানো রয়েছে। সুতরাং ওই প্লেলিস্টে গিয়ে তুমি সব ভিডিওগুলোকে পরপর করে চেক আউট করতে পারবে। আর অবশ্যই কমেন্ট করে জানাও ইলেকট্রোকেমিস্ট্রি লেকচারগুলো কেমন লাগছে। ওকে, so do hit the like button and enjoy the lecture. টোটাল 4 ধরনের পরাবর্ত তড়িৎদ্বার রয়েছে। নাম্বার ওয়ান দেখো যে একটা পরাবর্ত তড়িৎদ্বার এই রকম হতে পারে যে একটা কন্টেনারে ধাতু থাকবে, ধাতব দণ্ড থাকবে, তাতে সেটাকে কিসে ডোবানো থাকবে, তার নিজস্ব আয়নে ডোবানো থাকবে। ধরো সাপোজ এটা সিলভারের ক্ষেত্রে, ধরো এটা হচ্ছে সিলভারের তড়িৎদ্বার, কিসে ডোবানো থাকবে, সিলভার প্লাসের আয়নে ডোবানো থাকবে। এজিসিএল মানে এজিসিএল হতে পারে, এজিসিএলে তো এজি প্লাস রয়েছে। বা এটা জিঙ্কের ক্ষেত্রেও ভাবতে পারো, তাহলে জিঙ্কের দণ্ডটাকে ডোবানো থাকবে Zn2 প্লাসের, হ্যাঁ Zn2 প্লাসের দ্রবণে। বুঝতে পেরেছো? Zn দিতে পারো, Zn তো Zn2 প্লাস রয়েছে। আর এই আয়ন একা একা থাকে না, ওর সঙ্গে ওর মাইনাসও থাকে, একা একা চলে যাবে নি, সব ডবল থাকবে। একা কখনো থাকতে পারে না গো, একা কি করে থাকবে বলো? জিঙ্ক 2 প্লাস একা একা থাকতে পারে? SO4 2 মাইনাসকে নিয়ে থাকবে, আয়ন কখনো একা একা থাকে না। ঠিক আছে, তাহলে এটা একটা টাইপের তড়িৎদ্বার। তাহলে এই টাইপের তড়িৎদ্বারে কি হয়, একটা ধাতু থাকে, সেটা কার কন্ট্যাক্টে থাকে, ধাতব ওরই নিজস্ব আয়ন সমন্বিত দ্রবণে থাকে। ভেরি গুড গার্ল। তাহলে এখানে ধাতু থাকবে, ধাতব লবণ থাকবে। বা আর একটা উদাহরণ দিচ্ছি, জিঙ্ক আছে, জিঙ্ক 2 প্লাস। তাহলে এখানে রিয়াকশানগুলো কেমন হয় এর ক্ষেত্রে? অবশ্যই এখানে জিঙ্ক এজি এটা সলিড স্টেটে রয়েছে, এজিটা অ্যাকোয়া স্টেটে রয়েছে। এইরকমভাবে লেখা হয় অ্যাকচুয়ালি। তাহলে এর রিয়াকশানটা কীভাবে হবে, রিয়াকশান কীভাবে লিখবো? খুব সহজ। তাহলে এর এজি প্লাস অ্যাকোয়াস প্লাস হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে এজি হয়ে গেল, সলিড হয়ে গেল। এইভাবে জিঙ্ক 2 প্লাস এই রিয়াকশানগুলো পাশাপাশি লেখা আছে, ওগুলো প্র্যাকটিস করবে। ঠিক আছে, তাহলে এটা একটা টাইপের তড়িৎদ্বার। আর সেকেন্ড টাইপের তড়িৎদ্বার দেখো, সেকেন্ড টাইপের তড়িৎদ্বার কিভাবে ফর্ম করতে পারে আর একটা প্রকারে। এখানে একটা ধাতব দণ্ড রাখা হয়। ধাতব দণ্ড ধরো সাপোজ এজি নিলাম, ধাতব দণ্ড থাকবে, দ্রবণে কে থাকবে, ওই ধাতব যে ধাতব দণ্ডটা নিয়েছো, ওই ধাতুর কোনো ইনসলিউবল সল্ট মানে অদ্রবণীয় লবণ, ইনসলিউবল সল্ট, এর একটা এজির একটা ইনসলিউবল সল্ট হচ্ছে এজিসিএল। এটা দ্রবীভূত হয় না, অধক্ষেপ পড়ে না, তোমরা জানো তো। তাহলে এই দ্রবণে থাকবে ওর একটা ইনসলিউবল সল্ট। আবার আরও একটা জিনিস থাকবে, ওই ইনসলিউবল সল্টের যে নেগেটিভ চার্জ রয়েছে, নেগেটিভ আয়ন রয়েছে, ওরই একটা আয়ন ওখানে দ্রবীভূত থাকবে, মানে এখানে Cl মাইনাস আয়ন থাকবে। তাহলে আরেকবার বলছি যে এই ধরনের তড়িৎদ্বার কিভাবে গঠিত হয়। একটা ধাতু থাকবে, ওই ধাতুটা কার কন্ট্যাক্টে থাকবে, কোন দ্রবণে কন্ট্যাক্টে থাকবে, যে দ্রবণে হচ্ছে ওরই একটা ইনসলিউবল সল্ট, অদ্রবণীয় লবণ। এটা একটা এজি এর অদ্রবণীয় লবণ, এজিসিএল এর তো দ্রবীভূত হয় না, এটা অদ্রবণীয়, ইনসলিউবল সল্ট বলা হচ্ছে। তাহলে এর একটা ইনসলিউবল সল্ট এবং ওই ইনসলিউবল সল্টের কমন অ্যানায়ন, এর একটা কমন অ্যানায়ন, এর অ্যানায়ন কোনটা রয়েছে, এর Cl মাইনাস। তাহলে এই দ্রবণে একটা Cl মাইনাস যুক্ত কোনো একটা তড়িৎ বিশ্লেষ্যকে রাখতে হবে। ঠিক আছে, তাহলে যে ধরনের তড়িৎদ্বার তৈরি হবে ওটা হচ্ছে ধাতু অদ্রাব্য ধাতব লবণ তড়িৎদ্বার বলা হচ্ছে। মেটাল এবং তার ইনসলিউবল সল্ট ইলেকট্রোড। কিভাবে লেখা হয় দেখো, এই ধরনের তড়িৎদ্বার কি কিভাবে লেখা হয় দেখো, এইভাবে লেখা হয়।
প্রথমে ধাতুটাকে লিখতে হয়, তার স্টেটটাকে দিতে হয় সলিড, তারপরে একটা স্ল্যাশ দিতে হয়। আমি শেখাবো কীভাবে লেখা হয়, পরে শেখাবো। তারপরে যে মেটালটা ইউজ করছো ওর যে অদ্রবণীয় লবণটাকে লিখতে হবে। তাহলে AgCl লিখলে ব্র্যাকেটে, এটা তো সলিড স্টেটে রয়েছে, স্ল্যাশ আবার দেবে। ওই ধাতব আয়নের ওই যে অদ্রবণীয় লবণ নিয়েছো তারই কমন অ্যানায়নটা নিয়েছো কি Cl মাইনাস, ওই অদ্রবণীয় অ্যানায়নটাকে ওই অদ্রবণীয় লবণের কমন অ্যানায়নটাকে তারপরে লিখতে হবে। মানে এখানে Cl মাইনাসকে লিখলে, এটা অ্যাকোয়া স্টেটে রয়েছে, জলীয় দ্রবণে রয়েছে। এইটা হচ্ছে ওই তড়িৎদ্বারকে এইভাবে রিপ্রেজেন্ট করা হবে। জেনারেলি যদি তুমি রিপ্রেজেন্ট করতে চাও তাহলে এখানে M দিলে, এটা হচ্ছে Mx, মানে M হচ্ছে মেটাল, এটাকে M দিয়ে যদি রিপ্রেজেন্ট করো, M দিলে এটা কি হবে Mx দিবে। x মানে এখানে Cl এর জায়গায় x কে ইউজ করছো। আর কি দিবে x মাইনাস দেবে। x মাইনাস অবশ্যই অ্যাকোয়া স্টেটে থাকবে। আরে এখানে Cl মাইনাস, এখানে x দিয়েছি, সেই এক্সটা তো ওখানে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে Mx এর ব্র্যাকেটে কী হবে সলিড হবে, আর এটাও সলিড হবে। এইভাবে লিখতে পারি, মানে ইন জেনারেল এটা লিখতে হবে। এর ক্ষেত্রে সেল রিয়াকশান কীভাবে লেখা হবে এরকম, এর ক্ষেত্রে যেরকম সেল রিয়াকশান লিখেছিলাম, এর ক্ষেত্রে সেল রিয়াকশানটা দেখো একটু ভালো করে। এর ক্ষেত্রে সেল রিয়াকশান যখন লেখা হবে, এইটা হচ্ছে এর সেল রিয়াকশান। AgCl সলিড স্টেটে রয়েছে, প্লাস ইলেকট্রন থেকে কি তৈরি হচ্ছে Ag প্লাস হচ্ছে Cl মাইনাস অ্যাকোয়াস, এটা হচ্ছে এর সেল রিয়াকশান। এইটা মানে হচ্ছে এইটা। দেখো এখান থেকে যদি সেল রিয়াকশান না লিখতে পারো তাহলে কিন্তু নানস্ট ইকুয়েশন লিখতে পারবে না। নানস্ট ইকুয়েশন লিখতে হলে তোমাকে পুরো সমীকরণ লিখতে হবে, মানে কীভাবে রিয়াকশান হচ্ছে ওটা লিখতে হবে, না হলে কিন্তু তুমি নানস্ট ইকুয়েশন লিখতে পারবে না। তাহলে এক্ষেত্রে এইভাবে ইকুয়েশনটাকে লেখা হবে, কেমিক্যাল ইকুয়েশনটাকে এইভাবে লেখা হবে। কীভাবে হলো বুঝতে পেরেছো? এটা বুঝতে পারো নি? এই AgClকে দেখো একটু ভেঙে দাও, Ag প্লাস আর কি হবে Cl মাইনাস। হ্যাঁ, এই Ag প্লাস যদি একটা ইলেকট্রন খেয়ে নেয় কী হয়ে যাবে Ag হয়ে যাবে, সেই Ag লিখেছি। আর Cl মাইনাস তো Cl মাইনাসই থাকলো এইভাবে। তাহলে এখানে n এর ভ্যালু কত হবে বলো তো? ওই যে নানস্ট ইকুয়েশনে n এর ভ্যালু 1 হবে, একটা ইলেকট্রন তো আদান প্রদান হচ্ছে, তাই না? এটা হলো সেকেন্ড টাইপের তোমার তড়িৎদ্বার। থার্ড আর একটা টাইপের তড়িৎদ্বার রয়েছে, সেটা হচ্ছে গ্যাস তড়িৎদ্বার। গ্যাস তড়িৎদ্বার বলার অপেক্ষা রাখে না, এক্ষুনি হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে করেছি। ওখানে কি করা হয়, একটা নিষ্ক্রিয় তড়িৎদ্বারকে নেওয়া হয়, জেনারেলি প্লাটিনামকে নেওয়া হয়। তাহলে ওই ক্ষেত্রে কি করা হয়, এটা হচ্ছে থার্ড টাইপের 3 নম্বরে। তাহলে এখানে কি করা হয়, একটা প্লাটিনাম ওয়্যারকে নিমজ্জিত করা হয়। কিসে নিমজ্জিত করা হয়? কিসে নিমজ্জিত করা হয়? H+ আয়ন সমন্বিত দ্রবণে নিমজ্জিত করা হয়, তাই না? সবসময় দেখো, সবসময় যে H+ আয়ন সমন্বিত দ্রবণে নিমজ্জিত করা হবে এরকম কথা নেই। সেটা হাইড্রোজেন তড়িৎদ্বার ছিল বলে H+ আয়ন সমন্বিত দ্রবণে আমরা নিমজ্জিত করেছিলাম। এক্ষেত্রে তুমি সবসময় খেয়াল রাখবে যে প্লাটিনাম ওয়্যারটাকে এমন তড়িৎদ্বারে, এমন দ্রবণে নিমজ্জিত করা হবে যে দ্রবণে, মানে কি বলবো বলো তো, ধরো সাপোজ তুমি ক্লোরিনের তড়িৎদ্বার তৈরি করতে চাইছো, তাহলে এখানে কি দিতে হবে, ক্লোরিন গ্যাস এখানে ছাড়তে হবে, ক্লোরিন গ্যাস এখানে ব্লো করাতে হবে। তাহলে দ্রবণে কি রাখতে হবে, Cl মাইনাস আয়নকে রাখতে হবে। মানে প্লাটিনাম তড়িৎদ্বারকে তাহলে নিমজ্জিত করতে হবে, আংশিক নিমজ্জিত করতে হবে যে গ্যাসটা তুমি ইউজ করবে তারই নিজস্ব আয়ন, তার নিজস্ব আয়নকে এখানে দ্রবণে রাখতে হবে, তাদেরই কন্ট্যাক্টে থাকবে। তুমি হাইড্রোজেন তড়িৎদ্বারের ক্ষেত্রে কী করা হয়েছিল, H2 গ্যাস পাঠানো হয়েছিল, এই জন্য দ্রবণে H+ আয়ন রাখা হয়েছিল। এখানে Cl2 গ্যাসের ক্ষেত্রে Cl মাইনাস আয়ন দ্রবণ রাখতে হবে, তাই না? এই জন্য দেখো বইতে দেখো বলেছে যে এই তড়িৎদ্বারে একটি নিষ্ক্রিয় ধাতু যেমন প্লাটিনামকে কিসের রাখা হবে, একটি গ্যাস এবং তার আয়ন সমন্বিত দ্রবণের সংস্পর্শে রাখা হবে। তাহলে প্লাটিনামকে রাখা হবে একটি গ্যাস এবং তার নিজস্ব আয়ন সমন্বিত দ্রবণে। ঠিক আছে, এটা হলো থার্ড টাইপের তড়িৎদ্বার। লাস্ট আর একটা তড়িৎদ্বার রয়েছে, সেটা হচ্ছে রেডক্স তড়িৎদ্বার বলা হয়। এর ক্ষেত্রে কি হয়, 4 নম্বরে কি হবে, এক্ষেত্রেও প্লাটিনাম তড়িৎদ্বারকে নিমজ্জিত করা হবে। কিসে নিমজ্জিত করা হবে, কোনো মৌলের যদি ডিফারেন্ট জারণ স্তর থাকে, জারণ স্তর, যেমন ধরো আয়রনের ক্ষেত্রে উদাহরণ যদি দিই, তাহলে আয়রনের দুটো স্টেট তোমরা জানো, আয়রন 2+ আর একটা আয়রন 3+। তাহলে এই দ্রবণে থাকবে তার দুটো ভিন্ন জারণ স্তর, আর তাতে নিমজ্জিত করা হবে প্লাটিনাম ওয়্যারকে। যে তড়িৎদ্বার তৈরি হবে তাকে বলা হচ্ছে রেডক্স তড়িৎদ্বার। তাহলে এই দ্রবণে কি থাকবে, কোনো ধাতুর দুটো জারণ স্তর বিশিষ্ট আয়ন,
যেরকম আয়রনের ক্ষেত্রে যদি কনসিডার করি, এখানে কি কি থাকবে, Fe2+ থাকবে আর Fe3+, এই আয়নগুলো থাকবে এবং তাতে কি ডোবানো হবে, প্লাটিনাম তড়িৎদ্বারকে ডোবানো হবে। এই যে তড়িৎদ্বার তৈরি হলো, এই ধরনের তড়িৎদ্বার হচ্ছে রেডক্স তড়িৎদ্বার। খুব সিম্পল ব্যাপার, জাস্ট একটু আইডিয়া রাখো, অত ডিটেলে যেতে হবে না, জাস্ট একটু আইডিয়া রাখো তো ব্যাস। আর উদাহরণগুলো দেখবে কিভাবে, তাহলে একে লেখা হবে কি করে, এইভাবে লেখা হবে। আচ্ছা একে লেখা হবে কি করে গো, এই যে গ্যাস তড়িৎদ্বারের ক্ষেত্রে যেরকম হাইড্রোজেন লিখেছিলাম সেরকম প্লাটিনাম সলিড দিয়েছিলে, তারপরে এখানে Cl2 গ্যাস দিয়ে দিবে, তারপরে Cl- অ্যাকুয়াস, কোনটা, এই যে ক্লোরিনের তড়িৎদ্বারের ক্ষেত্রে, ঠিক আছে। আর H+ এর ক্ষেত্রে কি করা হবে, তাহলে এখানে যদি H+ এর তড়িৎদ্বার, যদি হাইড্রোজেন তড়িৎদ্বার যদি তৈরি করো, তাহলে এখানে প্লাটিনাম সলিড দেবে, তারপরে H2 গ্যাস দেবে আর H+ দ্রবণ দেবে, তখন এখানে H+ দেবে কি। আর এর ক্ষেত্রে কিভাবে লেখা হবে, এর ক্ষেত্রে লেখা হবে এরকম, প্লাটিনাম সলিড দেবে, তারপর হচ্ছে আয়রন 3+ এর অ্যাকুয়াস সলিউশন / আয়রন 2+ এর অ্যাকুয়াস সলিউশন। জাস্ট একটু আইডিয়া রাখো যে এইটা হচ্ছে এই ধরনের তড়িৎদ্বার, ওইটা হচ্ছে এই ধরনের তড়িৎদ্বার, ঠিক আছে। আচ্ছা এখানে স্ল্যাশটা দেওয়া হবে না, একই দ্রবণে রয়েছে তাই স্ল্যাশ হবে না, একই দ্রবণে রয়েছে তো তাই স্ল্যাশ দেওয়া হবে না এখানে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি 4টা ধরনের তড়িৎদ্বার সম্বন্ধে বললাম। তোমরা এরকম ভাববে না যে সবসময়ের জন্য হাইড্রোজেন তড়িৎদ্বারকে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারকে রেফারেন্স তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা হয়। দেখো দেয়ার আর সেভারাল ডিসঅ্যাডভান্টেজেস অফ দিস স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের অনেক ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, যেমন এই যে H2 গ্যাসকে যে আমরা ব্লো করেছিলাম 1 atm চাপে, এটা সবসময়ের জন্য পসিবল হয় না, হ্যাঁ। বা যখন আমরা রিয়াকশান করি, মানে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড যখন ফর্ম করি, তখন ওখানে যদি কোনো বিজারক পদার্থ যদি থেকে যায় ওই স্ট্যান্ডার্ড মানে ওই দ্রবণে, তাহলে কিন্তু ওখানে মানে পার্সিয়াল রিয়াকশান, অন্যান্য রিয়াকশানের মাধ্যমে ওই স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডটা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে, অর্থাৎ তার ঠিকঠাক অ্যাকুরেট ভ্যালু কিন্তু সে দিতে পারবে না, বুঝতে পেরেছো। তাই স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড ছাড়াও অন্যান্য কিন্তু রেফারেন্স ইলেকট্রোড ইউজ করা হয়, যেরকম ক্যালোমেল ইলেকট্রোড, তোমাদের বইতে আছে দেখবে মার্কিউরাস ক্লোরাইডের ইলেকট্রোড, যাকে বলা হচ্ছে ক্যালোমেল ইলেকট্রোড। ওই ক্যালোমেল ইলেকট্রোড ইউজ করেও আমরা কিন্তু অন্যান্য ইলেকট্রোডের স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল আমরা মেজার করতে পারি, ঠিক আছে। জাস্ট একটু ওরা দেখে রাখবে, অতটা ইম্পর্টেন্ট নয়। তড়িৎ রাসায়নিক শ্রেণী বা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, এই তড়িৎ রাসায়নিক শ্রেণী বা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ কি, যে আমরা প্রমাণ তড়িৎদ্বার বিভবগুলো বের করলাম, E0গুলো বের করলাম, কার রেসপেক্টে গো, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারকে ইউজ করে যে E0 ভ্যালুগুলো বের করেছিলাম। তাহলে তড়িৎ রাসায়নিক শ্রেণী হচ্ছে এমন একটা শ্রেণী যেখানে ওই প্রমাণ তড়িৎদ্বারগুলোকে, মানে বলতে পারি প্রমাণ বিজারণ বিভবগুলোকে, কারণ আমরা বলেছিলাম যে স্ট্যান্ডার্ড হিসাবে বিজারণ বিভবকেই আমরা ধরবো, যেখানে হচ্ছে ওই প্রমাণ বিজারণ বিভবকে ধীরে ধীরে মানে তাদের মানের ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে, এমন শ্রেণীকে বলা হচ্ছে তড়িৎ রাসায়নিক শ্রেণী। আরেকবার বলছি, এটা ধরো একটা লিস্ট করা হয়েছে বা শ্রেণী বলতে পারো। এখানে কি করা হয়েছে, এই যে E0 ভ্যালুগুলো প্রমাণ তড়িৎদ্বার ভ্যালুগুলো, প্রমাণ তড়িৎদ্বার বিভবগুলো, ওদের ক্রমবর্ধমান মান অনুযায়ী যদি তুমি সাজাও, E0 ভ্যালুর ক্রমবর্ধমান মান অনুযায়ী তুমি যদি সাজাও, তাহলে যে সিরিজটা পাই তাকে বলা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ বা হচ্ছে তড়িৎ রাসায়নিক শ্রেণী। তাহলে ধীরে ধীরে E0-র মান উপর থেকে নিচের দিকে গেলে কি হবে, বাড়বে না কমবে, বাড়বে, তাই না। ওই বাড়িয়ে বাড়িয়ে আমরা লিস্টটা তৈরি করেছি। একটা জিনিস খেয়াল রাখবে, বইতেও তোমরা দেখবে প্রায় ঠিক এই মাঝখানের দিকে হাইড্রোজেনের তোমার তড়িৎদ্বার বিভবটা দেওয়া আছে, যার হচ্ছে ভ্যালু 0। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভবটা দেওয়া আছে, যার হচ্ছে ভ্যালু 0। এখানে সবগুলো কিন্তু E0 ভ্যালু দেওয়া আছে, মানে প্রমাণ তড়িৎদ্বার বিভবের ভ্যালুটাই দেওয়া আছে এই লিস্টে। আর মাঝখানে রয়েছে হাইড্রোজেন, যার হচ্ছে প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান, প্রমাণ বিজারণ বিভবের মান 0। তাহলে দেখো E0 ভ্যালু ধীরে ধীরে বাড়তে থাকবে,
তার ফলে যে সিরিজটা পাবো তাকে বলা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ বা তড়িৎ রাসায়নিক শ্রেণী। এবার এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে এবং এর কয়েকটা অ্যাপ্লিকেশান রয়েছে, এর গুরুত্বপূর্ণ প্রয়োগ রয়েছে, যেগুলো হলে আমি ছেড়ে দেবো, ঠিক আছে? তাহলে এর বৈশিষ্ট্যতে বলা হয়েছে যে তড়িৎদ্বার বিভবগুলো হচ্ছে ধীরে ধীরে বাড়িয়ে বাড়িয়ে মানে পরপর ক্রমবর্ধমান মান অনুসারে সাজানো হবে। হ্যাঁ, উপরের দিকে যারা থাকবে মানে হাইড্রোজেনের প্রমাণ তড়িৎদ্বার বিভব 0 ধরা হবে। হাইড্রোজেনের উপরে যারা থাকবে তাদের হচ্ছে প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান মাইনাস দিয়ে লেখা হবে, এটা হচ্ছে তাদের বৈশিষ্ট্য। তাহলে উপরে যারা থাকবে তারা হচ্ছে সব মাইনাস ভ্যালু থাকবে, মাইনাস দিয়ে হবে তাদের ভ্যালুগুলো। দেখবে তোমরা বইতে দেখো 0-র উপরে যারা রয়েছে সব মাইনাস দিয়ে, আর 0-র নিচে যারা রয়েছে মানে হাইড্রোজেনের পরে যারা রয়েছে সব প্লাস দিয়ে বিভবগুলোকে লেখা হয়েছে। সবচেয়ে উপরে যা রয়েছে সবচেয়ে নেগেটিভ ভ্যালু তার বেশি, সবচেয়ে নিচে যে রয়েছে তার সবচেয়ে পজিটিভ ভ্যালু বেশি। হ্যাঁ, এখান থেকে একটা কনক্লুশনে আমি আসতে পারি। কি কনক্লুশনে আসতে পারি? দেখো, বিজারণ বিভব বেশি মানে কি? ইলেকট্রন খাওয়ার টেন্ডেন্সি বেশি না কম? প্রমাণ বিজারণ বিভব বেশি মানে কি? প্রমাণ অবস্থায় ইলেকট্রন খাওয়ার টেন্ডেন্সি বেশি। তাহলে তাই যদি হয় খুকি, তুমি দেখো, যদি বিজারণ বিভব প্রমাণ বিজারণ বিভবের মান যদি বেশি হয় তাহলে সবচেয়ে লাস্টে একদম সবচেয়ে বেশি হবে ওর, তাহলে ইলেকট্রন খাওয়ার টেন্ডেন্সি সবচেয়ে বেশি, ইলেকট্রন গ্রহণ করার টেন্ডেন্সি বেশি। যারা ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে জারক পদার্থ বলে না বিজারক পদার্থ বলে? জারক পদার্থ বলে। তাহলে একদম নিচে যারা থাকবে, একদম নিচের দিকে, তারা হচ্ছে তীব্র শক্তিশালী জারক পদার্থ হিসাবে কাজ করবে। তাহলে নিচের দিকে যারা থাকবে তারা হচ্ছে শক্তিশালী তাহলে এগুলো হচ্ছে শক্তিশালী জারক পদার্থ। কারা নিচের দিকে? একদম নিচে যে রয়েছে সে হচ্ছে তীব্র, একদম অতি তীব্র জারক পদার্থ। আর যারা উপরের দিকে থাকবে তারা হচ্ছে ইলেকট্রন ছাড়ার টেন্ডেন্সি বেশি। তাহলে তাদের যদি ইলেকট্রন ছাড়ার টেন্ডেন্সি বেশি হয় তারা তীব্র বিজারক হিসাবে কাজ করবে। তাহলে এইটা হচ্ছে উপরের দিকে যারা আছে, তাহলে এরা যারা আছে এরা হচ্ছে তীব্র, এই সব জায়গায় যারা রয়েছে তীব্র বিজারক পদার্থ হিসেবে কাজ করে। একদম উপরে যে রয়েছে সে হচ্ছে সবচেয়ে শক্তিশালী বিজারক, মানে ইলেকট্রন সে সহজে ছাড়তে পারে। আর একদম যারা নিচে রয়েছে সে হচ্ছে শক্তিশালী জারক পদার্থ সবচেয়ে বেশি পরিমাণে। হ্যাঁ, এ হচ্ছে শক্তিশালী জারক পদার্থ হিসেবে কাজ করবে। ফাইন না? অ্যাবসলিউটলি ফাইন। ঠিক, এরবারে অ্যাপ্লিকেশন পার্টে আসছি। দেখো, অ্যাপ্লিকেশন পার্টটা খুব ইজি, বই তোমাকে পড়তে হবে না যদি এখানে ভালো করে বুঝে নাও। এখানে বই পড়ার কোনো দরকার হবে না। দেখো, যদি সাপোজ এক্স্যাক্টলি যদি ধরো এইরকম একটা বিকার, এরকম একটা বিকার, এখানে ধরো সাপোজ H+ দ্রবণ রয়েছে। হ্যাঁ, H+ দ্রবণ রয়েছে। এই H+ দ্রবণ থেকে আমি হাইড্রোজেন গ্যাস ইভলভ করাতে চাই, তাহলে আমাকে কি ধরনের রিয়াকশান করতে হবে? এখানে H+ হচ্ছে ইলেকট্রন থেকে H2, এই রিয়াকশানটা আমাকে করতে হবে। যদি আমি বলি যে কোন ধরনের তড়িৎদ্বার এখানে ইউজ করলে এই দ্রবণ থেকে H+ গ্যাস সহজে আমি বের করতে পারবো, কোন ধরনের তড়িৎদ্বার ইউজ করবে? এই উপরের দিকে তড়িৎদ্বারগুলো ইউজ করবে, মানে হাইড্রোজেনের উপরের দিকে, না নিচের দিকে তড়িৎদ্বার ইউজ করবে? বলো তো আইডিয়া করে। আমি একটা ছোট্ট ট্রিক বলছি। তুমি H+ থেকে H2 গ্যাস তৈরি করতে চাও, তার জন্য তোমাকে ইলেকট্রন দরকার, বিজারণ বিক্রিয়া ঘটাতে হবে। তাহলে যে তড়িৎদ্বার ইউজ করবে সে যেন সহজে H+ দান করতে পারে, ইলেকট্রন দান করতে পারে। তাহলে কারা উপরের দিকে না নিচের দিকে, কারা সহজে ইলেকট্রন দান করতে পারে? ওরে পাগলি রে, এরা তো তীব্র বিজারক, মানে এরা ইলেকট্রন ছাড়তে পারে ভালো, এরা ইলেকট্রন গ্রহণ করতে পারে। আরে যেটা সহজে ইলেকট্রন বর্জন করবে সেই ইলেকট্রনটা নিয়ে তো এ খাবে, মানে এমন একটা তড়িৎদ্বার তুমি ইউজ করবে যে সহজে ইলেকট্রন বর্জন করবে, সেই ইলেকট্রনটা নিয়ে তো এই H+ গ্রহণ করে তো H2 তৈরি করবে।
তাহলে ইলেকট্রন কোন তড়িৎদ্বার সহজে বর্জন করতে পারে? উপরের দিকে যারা থাকে। নিচের দিকে তো বিজারণ বিভব বেশি, ওরা ইলেকট্রন গ্রহণ করে, এরা ইলেকট্রন ছাড়ে। তাহলে যদি এই সব তড়িৎদ্বারগুলো যদি আমি এখানে ইউজ করি, তাহলে হচ্ছে তোমার এখানে সহজে আমি ইলেকট্রন পাবো, তাহলে বিজারণ বিক্রিয়ার মাধ্যমে H2 গ্যাস তৈরি করবে, তাই না? তাহলে তুমি কোন ধরনের ধাতু ইউজ করবে? যেসব ধাতু হচ্ছে তড়িৎ রাসায়নিক শ্রেণীর উপরের দিকে, হাইড্রোজেনের উপরের দিকে রয়েছে, সেই সব ধাতুকে ইউজ করলে সেই সব ধাতুগুলো কিন্তু তোমার দ্রবণ থেকে H+ এর দ্রবণ থেকে H2 গ্যাস সহজে বের করতে পারবে। সরি, ওয়াটার থেকে H+, ওয়াটার থেকে তুমি হাইড্রোজেন গ্যাস প্রডিউস করতে দাও। ওয়াটার মানে এইটা H2O, এখান থেকে তুমি হাইড্রোজেন গ্যাস প্রডিউস করতে চাও H2 গ্যাস। তাহলে এখানেও ধরো তুমি ভাবতে পারো যে এখানে এই ধরনের রিয়াকশানটা হবে। যদি একটু ভেঙে দাও, অ্যাকচুয়ালি ওয়াটার এইভাবে ভাঙে না, H++ OH- একটা ইলেকট্রন গ্রহণ করলো, দিয়ে এখান থেকে H2 প্রডিউস হতে পারে না। দেখো এই H+ যদি একটা ইলেকট্রন গ্রহণ করে H2 গ্যাস তৈরি হতে পারে। দেখো অ্যাকচুয়ালি এরকম রিয়াকশান হয় না, আমি একে জাস্ট তোমার বোঝার জন্য বললাম যে H+টা একটা ইলেকট্রন গ্রহণ করলে জল থেকে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। অর্থাৎ তোমাকে এমন একটা ধাতু ইউজ করতে হবে যে ধাতু ওই ওয়াটারকে ইলেকট্রন দিতে পারবে। সে ইলেকট্রন দিলে তবে গিয়ে তো ওই H+ ইলেকট্রনটাকে গ্রহণ করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। তাহলে কোন ধরনের মানে তড়িৎ রাসায়নিক শ্রেণীর উপরের দিকে না নিচের দিকের লোকগুলোকে ইউজ করবে, ধাতুগুলোকে ইউজ করবে? ওয়াটার থেকে যদি H2 গ্যাস তৈরি করতে চাও উপরের দিকে, ওরাই তো ইলেকট্রন সহজে দিতে পারে, তাহলে ওদেরকে ইউজ করলে তুমি ওয়াটার থেকে তুমি সহজে H2 গ্যাস তৈরি করতে পারবে, তাই না? নেক্সট আর একটা গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশান, সেটা হচ্ছে যে সক্রিয়তা, রাসায়নিক সক্রিয়তা। তোমাকে একটা কথা বলি, রাসায়নিক সক্রিয়তা কখন বেশি হবে কখন কম হবে? একটা জিনিস খেয়াল রাখবে সবসময়, রাসায়নিক সক্রিয়তা বেশি মানে ট্রিক হিসাবে খেয়াল রাখতে পারো যে যত সহজে ইলেকট্রন ছাড়বে তার সক্রিয়তা তত বেশি, ব্যাস। তাহলে কারা ইলেকট্রন সহজে ছাড়ে? হাইড্রোজেনের উপরের দিকে না নিচের দিকে? ইলেকট্রন ছাড়ে কারা? উপরের দিকে। তাহলে যারা হাইড্রোজেনের উপরের দিকে থাকবে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে, তারা হচ্ছে তীব্র সক্রিয়, মানে তাদের সক্রিয়তা সবচেয়ে বেশি। কি ইলেকট্রন ছাড়লে বলছি সক্রিয়তা বেশি হয়, ইলেকট্রন গ্রহণ করলে সক্রিয়তা কম হয়। তাহলে এইগুলো হচ্ছে তীব্র সক্রিয় হওয়ার জন্য এদেরকে, মানে তড়িৎ রাসায়নিক শ্রেণীর উপরের দিকে যারা রয়েছে ওদের সহজে ওরা ইলেকট্রন ছাড়তে পারে বলে ওদের সক্রিয়তা বেশি হয়, এবং প্রকৃতিতে এদের মুক্ত মৌল হিসাবে পাওয়া যায় না, এরা সবসময় যৌগ হিসাবে অবস্থান করে। যেরকম উপরের দিকে আছে দেখবে যাদের রিডাকশন পোটেনশিয়াল একদম কম, দেখো -2 পয়েন্ট সামথিং করে, লিথিয়াম আছে, দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো সব উপরের দিকে রয়েছে, দেখো ওগুলো রয়েছে না, ওদের -2 দিয়ে সব আছে, 3T-ও আছে। তাহলে ওদের বিজারণ বিভবের মান অনেক কম, মানে তারা সহজে ইলেকট্রন ছেড়ে দিতে পারে। ওই জন্য যদি ইলেকট্রন ছেড়ে দেয় তারা যৌগ তৈরি করতে পারে সহজে, অর্থাৎ প্রকৃতিতে ওরা যৌগ হিসাবে অবস্থান করতে পারে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখো, এই যে নিচের দিকে যারা, হাইড্রোজেনের নিচের দিকে যারা রয়েছে, তারা হচ্ছে তাদের বিজারণ বিভবের মান বেশি, মানে পজিটিভ ভ্যালু। তাহলে আমি বলেছি তারা হচ্ছে ইলেকট্রন সহজে ছাড়তে পারবে না। কি ইলেকট্রন যদি সহজে না ছাড়তে পারে তারা যৌগ তৈরি করতে পারবে না, আর যৌগ না তৈরি করলে তারা তো ফ্রি অবস্থায়, মুক্ত অবস্থায় পৃথিবীতে থাকবে, মানে প্রকৃতিতে তারা মুক্ত অবস্থায় থাকবে, তাই না? ওই জন্য কপার, সিলভার, গোল্ড, এই যে সোনাদানা, সোনাদানা এগুলো তো পিওর মেটাল, এগুলো কোনো যৌগ হিসাবে থাকে না সোনাদানাতে। এই জন্য তো আমরা কেন সোনার এত দাম কেন, এরা কারুর সঙ্গে রিয়াকশান করে না প্রকৃতিতে। এরা তুমি বছর বছর ধরে মাটি খুঁড়ে রেখে দাও, সে একই রকমই থাকবে। লোহাকে তুমি পুঁতে দিলে 10 দিন পরে জং ধরে যাবে। সোনাদানা এই জন্য এত মূল্যবান। তো এরা হচ্ছে গ্লেজি যেরকম হয়, এবং হচ্ছে এরা দীর্ঘদিন ধরে ফেলে রাখলেও এদের মানে এরা যৌগ হিসাবে যৌগ তৈরি করতে পারবে না, এরা মুক্ত অবস্থায় থাকতে পারে। কেন? তাদের E0 মানটা পজিটিভ বলে। কপার, সিলভার, গোল্ড, রূপাও সেম কেস, এদের দেখো ভ্যালুগুলো দেখো পজিটিভে আছে, দেখো হাইড্রোজেনের নিচে রয়েছে, কপার, সিলভার, গোল্ডে দেখো পজিটিভ ভ্যালু রয়েছে এদের E0 মান। তাহলে এই জন্য এদের হচ্ছে প্রকৃতিতে মুক্ত। তাহলে কপার, সিলভার, গোল্ড এদের হচ্ছে E0 মান পজিটিভ হয়, তাই হচ্ছে এরা প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকতে পারে। কিন্তু উপরে যারা থাকে এইখানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এরা হচ্ছে E0 ভ্যালু অনেক কম হওয়ার জন্য বা নেগেটিভ হওয়ার জন্য এরা হচ্ছে সহজে ইলেকট্রন বর্জন করে এরা যৌগ হিসাবে থাকতে পারে, অর্থাৎ এরা হচ্ছে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না, এদেরকে যৌগ হিসাবে পাওয়া যায়।
আচ্ছা আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, দিলে এটা করে শেষ করে দেবো। এই দেখো পরিচ্ছদে 3-এর দাগে কোশ্চেনটা দেখো। দেখো লিথিয়াম প্লাস লিথিয়াম, সোডিয়াম প্লাস সোডিয়াম, ম্যাগনেসিয়াম 2 প্লাস ম্যাগনেসিয়াম, এদের প্রমাণ বিজারণ বিভবের মান দেওয়া আছে 3-এর দাগেটা। E0 মান দেওয়া আছে 3টা ভ্যালু দেওয়া আছে। বলছে যে লিথিয়াম প্লাস সোডিয়াম প্লাস Mg2 প্লাস এই আয়নগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বেশি জারক ধর্মী বলো তো? মানে কোনটা বেশি তীব্র জারক পদার্থ হিসাবে কাজ করবে? জারক দ্রব্য কে বেশি কাজ করবে? E0 ভ্যালু বেশি হলে না কম হলে? E0 ভ্যালু বেশি হলে, E0 ভ্যালু বেশি হলে তো তারা ইলেকট্রন গ্রহণ করে, তারাই তো তীব্র জারক পদার্থ। তাহলে এদের 3টার মধ্যে দেখো কার হচ্ছে সবচেয়ে বেশি? ফার্স্টেরটা তো -3.05 সবচেয়ে কম, মাঝখানেরটা হচ্ছে E0 মান সবচেয়ে বেশি। তাহলে বেশি মানে ইলেকট্রন খাওয়ার টেন্ডেন্সি বেশি, মানে তীব্র জারক পদার্থ হিসেবে কাজ করবে। এই তো হয়ে গেল। তারপরে বলছে দেখো সিলভার, জিঙ্ক 2 প্লাস H প্লাস 4-এর দাগেরটা, এদের E0 ভ্যালু দেওয়া আছে, দিয়ে বলেছে যে কোনটা তাড়াতাড়ি ক্যাথোডে মুক্ত হবে, মানে ক্যাথোডে মুক্ত হওয়ার ক্রম। ক্যাথোডে মুক্ত হওয়ার ক্রম মানে কি বলো তো? মানে ব্যাপারটা বুঝে দিচ্ছি। মানে ধরো Ag প্লাস রয়েছে, বলছে এর ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতা বেশি না কম? ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতা বলতে এই ইলেকট্রন গ্রহণ করে Ag হিসাবে পরিণত হবে। এইটা কোন ক্ষেত্রে? মানে প্রত্যেক ক্ষেত্রে যে আয়নগুলো রয়েছে না, কোন ক্ষেত্রে আয়নগুলো সহজে ইলেকট্রন গ্রহণ করে এই ধাতু হিসাবে থাকতে পারে। Ag-র ক্ষেত্রে Ag প্লাসের ক্ষেত্রে Ag, জিঙ্ক 2 প্লাসের ক্ষেত্রে জিঙ্ক, H প্লাসের ক্ষেত্রে H2 গ্যাস, সোডিয়াম প্লাসের ক্ষেত্রে সোডিয়াম। মানে কোন ক্ষেত্রে ওই আয়নগুলো সহজে ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোডে কী হয়? বিজারণ বিক্রিয়া হয়। তাহলে কোন ক্ষেত্রে সহজে ইলেকট্রন গ্রহণ করে বিজারণ বিক্রিয়ার মাধ্যমে ক্যাথোডে মুক্ত হতে পারবে? যার ক্ষেত্রে E0 মান বেশি তার ক্ষেত্রে হচ্ছে সহজে ইলেকট্রন খাবে, সহজে ও ক্যাথোডে মুক্ত হবে, তাই না? তাহলে E0 ভ্যালু কোন ক্ষেত্রে বেশি? 0.80 তো কোথায় Ag-র আছে 0.80 প্লাস আছে, ওটা কি যে বলো। Ag-র ক্ষেত্রে দেখো 0.80 ভোল্ট আছে, তাই এর ক্ষেত্রে E0 মানটা সবচেয়ে বেশি, তাই এর ক্ষেত্রে হচ্ছে ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। তারপরে ধীরে ধীরে তুমি ক্রম সাজাবে, তারপরে E0 ভ্যালু, তারপরে যার কম, তারপরে যার কম, তারপরে H2-র ক্ষেত্রে হবে, হ্যাঁ, তারপরে হচ্ছে 0.76 মানে জিঙ্কের, তারপরে হচ্ছে সোডিয়ামের ক্ষেত্রে। ঠিক আছে, এইভাবে করতে হবে। তারপরে 5-এর দাগেটা দেখো, প্রত্যেকটা কাপলের ক্ষেত্রে বিজারণ বিভবের মান দেওয়া আছে, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল আছে, প্রমাণ বিজারণ বিভবের মান দেওয়া আছে, দিয়ে বলছে এদের মধ্যে কোনটি বিজারণ ক্ষমতা সর্বোচ্চ, কোনটি জারণ ক্ষমতা সর্বোচ্চ। তোমাদের কি বলেছি? E0 ভ্যালু বেশি হলে জারণ ক্ষমতা বেশি হয়, মানে নিচের দিকে জারণ ক্ষমতা বেশি হয়। দেখো E0 ভ্যালু কার সবচেয়ে বেশি, তার জারণ ক্ষমতা সবচেয়ে বেশি হবে। আর E0 ভ্যালু যার সবচেয়ে কম হবে, নেগেটিভ ভ্যালু দিয়ে Cl এর ক্ষেত্রে, হ্যাঁ Cl2-র ক্ষেত্রে সবচেয়ে বেশি। তাহলে এ তীব্র জারক ধর্মী, জারণ ক্ষমতা বেশি, আর সবচেয়ে কম যার, তার হচ্ছে তার বিজারণ ক্ষমতা সবচেয়ে বেশি হবে। একদম 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 ঠিক বলেছো, ওই রকম হবে। তারপরে 6-এর দাগেটা তো পারবে, বলেছে যে তাদের বিজারণ ক্ষমতা অনুযায়ী সাজাও। তুমি E0-র অর্ডারটা সাজিয়ে দেবে, হয়ে গেল। সহজ জিনিস এগুলো, এবার পারবে। তোমরা পরিচ্ছদের সব কোশ্চেনগুলো সলভ করবে, বিশেষ করে 11-র দাগ অবধি সবগুলো করবে।